জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের সাথে বিদেশে একাধিক বৈঠকের কথা স্বীকার শফিক রেহমানের। ব্রিফিংয়ে ডিবি পাওয়া গেছে মাহমুদুর রহমানের সম্পৃক্ততাও। জনাব শফিক রহমান উনি আমেরিকায় গিয়েছেন, তাদের সাথে বৈঠক করেছেন, এই সংক্রান্ত তথ্যগুলো উনি অলরেডি স্বীকার করেছেন। জনাব জয়ের তথ্যগুলোই মাহমুদুর রহমান সাহেবের কাছেও পাঠায় ফেডারেল এক্সপ্রেসের মাধ্যমে। শফিক রেহমানকে সাথে নিয়েই তার বাসায় ডিবির তল্লাশি, এফবিআই এজেন্টের নথিপত্র জব্দ। শফিক রহমানকে নিয়ে সবগুলো ঘরে ঘুরে ঘুরে দেখেছেন, কিছু কিছু কাগজপত্র নিয়েছেন, কয়েকজন উইটনেস নিয়ে তারা একটা ডকুমেন্ট তৈরি করে তারাই নিয়ে গেছে। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভুয়া কাগজ দেখিয়ে রিজার্ভের চুরি হওয়া অর্থের $1,70,00,000 ছাড় করেছিল ফিলরেম। ফিলিপিন্সের সিনেট শুনানিতে তথ্য। আরও প্রায় $44 লাখ উদ্ধার। 7% প্রবৃদ্ধি সরকারের ধারাবাহিক পরিকল্পনার ফল, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, স্বাধীনতা বিরোধীরা এতদিন ক্ষমতায় থাকায় কোনো উন্নয়ন হয়নি। চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মেয়ে সহ গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা। ঘটনার পর স্বামী পলাতক। বায়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত সিম নিবন্ধিত হয়েছে 6,35,00,000। 30 এপ্রিলের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না, জানালেন প্রতিমন্ত্রী। এবং রাজধানীর 40% সড়কেই নেই ফুটপাত। প্রতিনিয়তই নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা। পরিবহনকে গুরুত্ব দেয়ায় অনিরাপদ হচ্ছে শহর, অভিমত বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রকারীদের সঙ্গে দেশের বাইরে একাধিক বৈঠকের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাংবাদিক শফিক রেহমান। দুপুরে ব্রিফিংয়ে এমন দাবি করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এর সঙ্গে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রেহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই এ ষড়যন্ত্রের সঙ্গে তার জড়িত থাকা নিয়ে সংশয় প্রকাশ করছিলেন কেউ কেউ। তারা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদেরও সমালোচনা করেন। তবে রিমান্ডের 3 দিনের মাথায় ডিএমপি দাবি করছে শফিক রেহমান সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টাকারীদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন। শুধু তাই নয়, নিজ বাসার কোথায় সেই ষড়যন্ত্রের নথি লুকিয়ে রাখা ছিল তাও গোয়েন্দাদের দেখিয়েছেন। জনাব শফিক রহমান রিমান্ডে আসলে অনেক তথ্য দিচ্ছেন এবং উনি আমেরিকায় গিয়েছেন, তাদের সাথে বৈঠক করেছেন, এই সংক্রান্ত তথ্যগুলো উনি অলরেডি স্বীকার করেছেন। রিজভী আহমেদ সিজার তার জবানবন্দিতে সেখানে বলেছে যে সে আসলে শফিক রহমানের সাথে তার পরিচয়ের সূত্র হলো তার বাবার ফ্যামিলি ফ্রেন্ড, এবং বাবাই তাকে ইন্ট্রোডিউস করে এখান থেকে অর্থ পাওয়া যাবে এই কাজের জন্য $30,000 বা $40,000 যেটা পরিশোধ করা যাবে, সেই এখান থেকে উনি উনার মাধ্যমে এটা কাজটা হবে বলে পরিচয় করিয়ে দেয়। গত বছর পল্টন থানায় পুলিশের দায়ের করা মামলা অনুযায়ী 2011 সালের সেপ্টেম্বর মাসের আগের যে কোনো দিন বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করতে বৈঠক হয়। বৈঠকে ষড়যন্ত্র অনুযায়ী এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিক ও তার বন্ধু জোহান্স থ্যালারকে জয়ের ব্যক্তিগত বিভিন্ন তথ্য সরবরাহ করতে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ দেন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ। এই ষড়যন্ত্র ফাঁস হলে রবার্ট, জোহান্স ও রিজভী যুক্তরাষ্ট্রের আদালতে দণ্ডিত হওয়ার পর এ ঘটনা জানাজানি হয়। ডিবি পুলিশ বলছে, তদন্ত করতে গিয়ে শফিক রেহমান ছাড়াও বিএনপি পন্থী আরেক সাংবাদিক বর্তমানে কারাগারে বন্দী মাহমুদুর রহমানের এই ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ মিলেছে। একটা মানুষের মুভমেন্ট কখন কে এই সংক্রান্ত তথ্য, বাড়ির ঠিকানা,
বাড়ির ঠিকানা এবং সেটি বাসা ভাড়া করা বাসা। এমন নয় যে নিজের বাড়ির ঠিকানা, যে সে একটা বড় বাড়ি করেছে সেটার ঠিকানা, সেটি নয়। একেবারেই তার ভাড়াটিয়া বাসার সংক্রান্ত তথ্য, ভাড়া করা বাসার সংক্রান্ত তথ্য, পাশাপাশি তার গাড়ির নাম্বার, এগুলো আসলে প্রোপাগান্ডার জন্য নয়, এগুলো অন্য কাজের জন্যই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। ডিবির মুখপাত্র আরো জানিয়েছেন, অধিকতর তদন্তের জন্য ডিবির একটি তদন্ত দল যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে সাথে নিয়েই তার বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার বাসা থেকে পাসপোর্ট সহ FBI এজেন্টের সরবরাহ করা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। শফিক রেহমানের স্ত্রী জানান, বেলা 12টার দিকে তাদের ইস্কাটনের বাসায় এই অভিযান চালানো হয়। সিনিয়র এই সাংবাদিককে গ্রেপ্তার শেষে রিমান্ডে নেওয়া হলে গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। এরই ধারাবাহিকতায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তার বাসা থেকে তল্লাশি শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পুলিশ। তল্লাশির সময় শফিক রেহমানের স্ত্রী বাসায় ছিলেন বলেও জানান। 11টার দিকে আর কি অনেক এসেছিলেন, সঙ্গে শফিক রহমানকে নিয়ে সবগুলো ঘরে ঘুরে ঘুরে দেখেছেন, কিছু কিছু কাগজপত্র নিয়েছেন, শফিক রহমান আর আমাকে কথা বলতে দিয়েছেন। ডিবি তাদের কাগজপত্র নিয়ে তারপরে কয়েকজন উইটনেস নিয়ে তারা একটা ডকুমেন্ট তৈরি করে তারাই নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের 7% প্রবৃদ্ধি ও ধারাবাহিক উন্নয়ন বিস্ময়ের কিছু নয়, সরকারের ধারাবাহিক পরিকল্পনারই ফল। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এতদিন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকায় দেশে কোনো উন্নয়নই হয়নি। একমাত্র দেশ বোধহয় পৃথিবীতে আমরা পেরেছি আমাদের অর্থনীতিকে সচল রাখতে। প্রবৃদ্ধি আমরা 6 ভাগের উপরে অর্জন করেছি এবং ধরে রেখেছি। বর্তমানে 7 ভাগে আমরা চলে এসেছি। অনেকে মনে করে এটা কি বিস্ময়, আমি বলি এটা বিস্ময় না, এটা হচ্ছে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা এবং পরিকল্পনা মাফিক পদক্ষেপ নেওয়া। এটা আমাদের দেশপ্রেম, যার সুফল আজকে দেশের মানুষ পাচ্ছে। আমরা অনেক আগেই বাংলাদেশকে আরো উন্নত সমৃদ্ধ করতে পারতাম। 1975 সালের 15 আগস্টের যে কালো রাত, ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর থেকে নেমে আসে অমানিসার অন্ধকার। এরপর 21টা বছর এদেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের কোনো সুযোগই পায়নি। যে আমাদের ছাত্রছাত্রী স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরও এই কৃষি মাঠে নিয়ে যাওয়া দরকার। তাদের হাত দিয়ে কিছু কাজও করানো উচিত, হাতে কলমে একটা শিক্ষা দেওয়া উচিত। তার জন্য যদি কিছু এক্সট্রা নাম্বার দিতে হয় সেটাও তাদের দেওয়া উচিত, যাতে এই কৃষি কাজটাকে যেন কেউ ছোট চোখে না দেখে। ফিলরেম ভুয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে $1,70,00,000 ছাড় দেখিয়েছে বলে জানিয়েছেন সিনিয়র তিওয়েস্তা গুইঙ্গোনা। আর ফিলরেমের মেসেঞ্জার প্রথমবারের মতো শুনানিতে উপস্থিত থেকে জানান, চুরি হওয়া অর্থের মধ্যে $5,00,000 এবং 9 কোটি পেসো সোলায়ার ক্যাসিনোয় পৌঁছে দেন তিনি। এদিকে তৃতীয় দফায় আরও প্রায় $44,00,000 ফেরত দিয়েছেন ফিলিপিন্সের ব্যবসায়ী কিম অং। ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ সময় সংবাদকে টেলিফোনে জানান, চুরি যাওয়ার অর্থ ফিরে পেতে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিউজে বাংলাদেশকে সহায়তা করছে। প্রথমবারের মতো ফিলিপিন্সের ব্লু রিবন কমিটির সিনেট শুনানিতে উপস্থিত থেকে গোমর ফাঁস করলেন ফিলরেমের মেসেঞ্জার মার্ক পালমেরাস। স্বীকার করলেন ফিলরেম থেকে অর্থ ক্যাসিনোয় নিয়ে যাওয়ার কথা। মঙ্গলবার শুনানিতে সিনেটর তিওফেস্তো গুইঙ্গোনার প্রশ্নের জবাবে মার্ক বলেন, 3টি ব্যাগে 9 কোটি পেসো এবং $5,00,000 মাকাতি শহরে ফিলরেমের কার্যালয় থেকে গাড়িতে করে সোলায়ার ক্যাসিনোতে পৌঁছে দেন তিনি যখন অর্থ নিয়ে সোলায়ার ক্যাসিনোর ভিআইপি রুমে যান, তখন সেখানে সালুত বাতিস্তা এবং ওয়েকাং জু উপস্থিত ছিলেন। এদিকে $1,70,00,000 ছাড় দেখানোর জন্য ফিলরেম সিনেট শুনানিতে যে রসিদগুলো দেখিয়েছে সেগুলো ভুয়া দাবি করে গুইঙ্গোনা বলেছেন, মাত্র একদিনের মধ্যে এসব কাগজ তৈরি করা হয়েছে, যেখানে ওয়েকাং জুর স্বাক্ষর থাকলেও এর সঙ্গে জুর পাসপোর্টের স্বাক্ষরের কোনো মিল নেই। এদিকে রিজার্ভ চুরির আরো প্রায় $44,00,000 ফেরত দিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় $1 কোটি ফেরত দিয়েছেন অং। প্রতিশ্রুতি অনুযায়ী তার আরো প্রায় $54,00,000 ফেরত দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ সময় সংবাদকে টেলিফোনে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজে এ ব্যাপারে বাংলাদেশকে পুরোপুরি সহায়তা করছে বলেও জানান তিনি। ঈশিতা ব্রহ্ম,
সময় সংবাদ। ফিলিপিন্সে জব্দকৃত চুরি হওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ আইনি সহায়তার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, অর্থ চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার বিষয়টি জানিয়ে এই অর্থ ফেরত চাইতে পারে বাংলাদেশ। আরেক আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম মনে করেন, আন্তদেশীয় পারস্পরিক আইনি সহায়তা এবং চুক্তির আওতার মাধ্যমে জব্দকৃত অর্থ ফেরত সম্ভব। আফজাল হোসেনের রিপোর্ট। গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে $10,10,00,000 শ্রীলঙ্কা ও ফিলিপিন্সে সরিয়ে নেয় হ্যাকাররা। তবে পাচার হওয়া $2 কোটি শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়েছে, আর বাকি $8,10,00,000 মধ্যে ফিলিপিন্সের ব্যবসায়ী কিম অং ফিলিপিন্সের অর্থ পাচার প্রতিরোধ কাউন্সিলের কাছে তার $1 কোটি জমা দিয়েছেন। এছাড়া আরও $1,70,00,000 ফিলিপিন্সের মুদ্রা লেনদেনকারী অনিবন্ধিত প্রতিষ্ঠান ফিলরেমের কাছে পাওয়ার সম্ভাবনা আছে। বাকি টাকার বিষয়টি এখনো অনিশ্চিত। মঙ্গলবার ফিলিপিন্স সিনেটের ব্লু রিবন কমিটির শুনানিতে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল জানায়, প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি জমা দিলেই এ টাকা বাংলাদেশকে ফেরত দেওয়া হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, অর্থ চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পারলেই এ টাকা ফেরত আনা সম্ভব। আমাদের ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের পরে যদি রিপোর্ট হয়, সেই রিপোর্ট হয়তো দেখানো যাবে, তারপরে যদি ট্রায়াল হয় রায় দেখানো যাবে। তবে আমরা আশ্বস্ত হতে পারছি যে টাকাগুলো ফ্রিজ আছে সে টাকাগুলো পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। এছাড়া আন্তদেশীয় পারস্পরিক আইনি সহায়তা এবং চুক্তির আওতার মাধ্যমেও জব্দকৃত অর্থ ফেরত আনা যাবে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের অফিস ওইখানকার ফিলিপাইনের অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে যোগাযোগ করে অ্যান্টি মানি লন্ডারিং যে কনভেনশন আছে সেটার অধীনে ওই টাকাটা উদ্ধারের ব্যবস্থা তখন নিতে পারবে। কিন্তু ওরা যদি মামলা না করে তাহলে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে নিজে উদ্যোগে কোনো কিছু করা সম্ভব হবে না। এদিকে ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ সময় সংবাদকে টেলিফোনে জানান, আইনি প্রক্রিয়ায় অর্থ ফেরত আনার ক্ষেত্রে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজে বাংলাদেশকে পুরোপুরি সহায়তা করছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে সব তথ্য প্রমাণ বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। অর্থ ফেরত পেতে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান তিনি। আমাদের যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের যে একটা সুযোগ আছে, সেই সুযোগের মাধ্যমেও আসলে এই অর্থ আদায়ের ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা ফিলিপাইনের যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আছে তাদের সাথে কিন্তু আমাদের টিমের আলোচনাও হয়েছে। এটা তো স্বাভাবিক আইনি প্রক্রিয়া, তথ্য প্রমাণ তো আমরা হাজির করতে পারবোই। মামলা করবেন স্যার? প্রয়োজন হলে পরে করব। সন্ধ্যার সময় আরও থাকছে। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে উৎসবের আমেজ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বোয়ালখালী উপজেলার সারিয়াতলী গ্রাম থেকে শেলী শীল ও তার মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে শেলীর স্বামী অসীম পলাতক রয়েছে। স্বজনরা জানান, সকালে শেলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এ সময় খাটের উপর 5 বছর বয়সী শিশুকন্যা অন্তরার লাশও পড়ে থাকতে দেখেন তারা। শেলীর অপর সন্তান 8 মাস বয়সী অনুরাগ বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিল। গত কিছুদিন ধরেই শেলীকে তার স্বামী অসীম যৌতুকের জন্য নির্যাতন করছিল বলে জানায় তার স্বজনেরা। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। আমার মনে হচ্ছে এটা মার্ডার, কারণ আমার বোনকে বিয়ে হওয়ার পর থেকে ওকে বিভিন্ন শারীরিকভাবে যৌতুকের জন্য অনেক কিছুর জন্য ওকে নির্যাতন করছে। বিভিন্ন সামাজিকভাবে ওকে নিষ্ক্রিয় দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও ওকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। সে আত্মহত্যা করছে না কেউ তাকে মেরে ফেলছে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আর তার একটা শিশু বয়স 7-8 বছর হবে, মেয়ে শিশুটি মনে হচ্ছে যেন তাকে গলা টিপে মারা হয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পটির আওতায় রেল লাইনটি মিয়ানমারের সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত সম্প্রসারণ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 13,115 কোটি টাকা প্রকল্প সহায়তা দেবে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি। একনেক সভায় দোহাজারী গুমদুম রেললাইন স্থাপন প্রকল্পটি প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
2018 সালের মধ্যেই কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ বাস্তবায়নেরও অনুশাসন দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় আরও জানান, সংসদ সদস্যদের চাহিদার ভিত্তিতে সিলেট গাজীপুর সিটি কর্পোরেশন এবং নোয়াখালী, নাটোর ও গাইবান্ধায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে প্রায় 61 কোটি টাকা অনুমোদন দিয়েছে একনেক। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে 6,35,00,000 সিম নিবন্ধিত হয়েছে। সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে এই কথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আবারও বলেন, 30 এপ্রিল সিম নিবন্ধন শেষ হবে, এরপর আর সময় বাড়ানো হবে না। 6,35,00,000 হয়েছে, এটি কিন্তু বিশাল সংখ্যক জনগোষ্ঠী। 1 লক্ষ বায়োমেট্রিক ডিভাইস আছে। যদি আমরা বাকি দিনগুলোতে পার ডিভাইস ন্যূনতম 50টি করেও যদি রিভেরিফিকেশন করা যায়, তাহলে 50 লক্ষ রিভেরিফিকেশন পার ডেতে করা সম্ভব। কাজে আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে সক্ষম হব। 30 এপ্রিল আমাদের লাস্ট ডে। 1 মে থেকে স্বল্প সময়ের জন্য আমরা ইঙ্গিত দেব তাদের সিমটি ডিঅ্যাক্টিভ করে যারা এখন পর্যন্ত সিম রিম ভেরিফিকেশন করেননি, এবং পর্যায়ক্রমে এই সময়টা বৃদ্ধি পাবে এবং এক পর্যায়ে সেটি বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ক্ষমতায় থাকাকালীন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় তহবিল থেকে $1,30,00,000 আর্থিক অনুদান দিয়েছিলেন। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি ঘেঁষা দৈনিক দ্য ডেইলি কলার। দৈনিকটির ওই প্রতিবেদনে বলা হয়, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের পদ হারানোর পর তার যুক্তরাষ্ট্রভিত্তিক নানা প্রতিষ্ঠানকে অনুদান কিংবা ঋণ হিসেবে এই অর্থ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি সহ 18টি সংস্থার মাধ্যমে এ বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানকে দেয়া হয়। এছাড়া তার গ্রামীণ আমেরিকা নামে প্রতিষ্ঠানকে ডিপার্টমেন্ট অব ট্রেজারি থেকে $6 লাখ দেয়া হয়েছিল তহবিল হিসেবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই নোবেল বিজয়ীর সঙ্গে ক্লিন্টন পরিবারের ব্যক্তিগত ঘনিষ্ঠতা রয়েছে। 2009 সালে হিলারি ক্ষমতায় থাকার সময় তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মানেও ভূষিত করা হয়। বাইশ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তার আগে আইসিসি ও বিসিবির নতুন নিয়মগুলো সম্পর্কে অবহিত করতে ক্লাবগুলোর সাথে বৈঠকে বসেছিল সিসিডিএম। লিগ শুরুর আগে এই বৈঠককে ইতিবাচক বলে জানিয়েছে বিভিন্ন ক্লাবের কোচ ও ক্রিকেটাররা। লিগের সূচি এখনো চূড়ান্ত না হলেও লিগ পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিসিডিএম সমন্বয়ক আমিন খান। যেগুলো রুলস নতুন হয়েছে আইসিসির, এগুলো আমাদের একটু জানাই দিলেন। আর নতুন কিছু রুলস আছে যেটা আমাদের বিসিবির আর কি, যেমন রিজার্ভ ডেতে ফ্রেশ ম্যাচ হবে না, যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবার শুরু হবে। এইগুলো আর কি একটু রিমাইন্ড করে দেওয়া আমাদের, তেমন নতুন কিছুই না। তো এটাতে উপকারটা এটাই যে একটু টিমগুলো সতর্ক থাকবে, যেহেতু রিজার্ভ ডে হওয়ার সম্ভাবনা আছে। সম্পূর্ণ প্রিপারেশন নিচ্ছি আমরা, ইনশাল্লাহ আমরা 22 তারিখে শুরু করবো। জাস্ট বাইলসটা আমাদের অ্যাপ্রুভ হলো সব টিমদের নিয়ে, এখন আমরা যাবো ফিকচার রেডি করে, ইনশাল্লাহ আজকে নইলে কালকে সকালের মধ্যে সবাই পিকচার পেয়ে যাবে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ভিন্ন মতের সবাইকে দমন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পুরানা পল্টনে সাংবাদিক শফিক রেহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে জাগপা আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের মুখোশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকার, যে কোনোভাবেই হোক, তাতে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে হোক, গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে হোক, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে কারাগারে নিয়ে হোক, ক্ষমতায় টিকে থাকতে হবে। যেই সরকার মূলত ভিন্ন মত পোষণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মানবাধিকার বলতে কিচ্ছু নেই, কথায় কথায় গুম করে দেওয়া হয়, কথায় কথায় খুন করা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়, পায়ের মধ্যে গুলি করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। আজকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের তাদের যে অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্ট, সেই রিপোর্টেও উঠে এসেছে যে আজকে বাংলাদেশে কি ভয়াবহ একটা মানব অধিকারের প্রশ্নে কি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শফিক রেহমানের পক্ষ নেয় প্রমাণিত হয়েছে বিএনপি একটি আন্তর্জাতিক দুর্বৃত্ত সংগঠন। তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রের সাথে শফিক রেহমান সহ বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে বিএনপি এখন সংশ্লিষ্ট। ডোবার ব্যাংক যেমন পুকুরে পড়লে খেই হারিয়ে ফেলে, আমাদের ঘরানার লোক হয়েও যারা খেই হারিয়ে ফেলেছেন তাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে খেই হারাবেন, আমাদের ঐক্য প্রয়োজন। রাজধানীর ফুটপাতে হাঁটতে গিয়ে প্রতিনিয়তই নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা। আবার প্রায় অর্ধেক সড়কে ফুটপাতই নেই। এছাড়া প্রায় 2/3 পায়ে হাঁটার পথ চলাচলের অনুপযোগী। ফলে বাড়ছে দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে নগর পরিকল্পনায় ফুটপাতকে গৌণ করে পরিবহনের বিষয়টি গুরুত্ব দেয়ায় অনিরাপদ হয়ে উঠছে শহর। ইসরাত জাহানের রিপোর্ট। হঠাৎ দেখলে মনে হবে কোনো হোটেল বা রেস্তোরাঁয় দুপুরের খাবার খাচ্ছেন সবাই, কিন্তু আসল ব্যাপারটা হলো ফুটপাত দখল করে খাবার বিক্রি হচ্ছে এখানে। ফুটপাত দখল করে চলছে নানা রকম ব্যবসা। বেশিরভাগ ফুটপাতই খাবারের দোকান অথবা ঝুপড়িঘর কিংবা নির্মাণ সামগ্রীর অস্থায়ী ঠিকানা। সড়ক পেরুলেই দোকানপাট বা ঘরবাড়ি, এই দুইয়ের মাঝে ফুটপাতের কোনো অস্তিত্ব নেই। এই অবস্থা ঢাকার প্রায় 44% সড়কের। আর 82% ফুটপাতের বেহাল দশার কারণে পথচারীর হাঁটাই দায় হয়ে পড়েছে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হলেও আবার সুযোগ বুঝে শুরু হয়ে যায় বাণিজ্য। রাজপথ হলো গাড়ির দখলে আর ফুটপাত হলো হকার অন্যদের দখলে। তাহলে মানুষ, সাধারণ মানুষ যারা হাঁটবে তারা কোথায় যাবে? ফুটপাত দিয়ে না হেঁটে আমরা রাস্তায় হাঁটতেছি, তখনই দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেছে একমাত্র এই ফুটপাতে অবৈধ দখলের কারণে। বিশেষজ্ঞদের অভিযোগ, নগর পরিকল্পনায় নাগরিকদের হাঁটাকে প্রাধান্য না দিয়ে পরিবহনের বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে। ফলে ভুক্তভোগী হচ্ছে জনগণ বা পথচারী। 20 লক্ষ টাকা যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে আগে নির্ধারণ করা ছিল গাড়ির লোন, সেটা 40 লক্ষ টাকা পর্যন্ত এখন দেয়া যাবে। এই যে এত সুবিধা, আপনি ভিআইপি রোড ঘোষণা করে দিচ্ছেন প্রাইভেট কারের জন্য, ওই রোডে অন্য কোনো গাড়ি চলবে না। তো সবকিছু তো গাড়ির জন্যই করা হচ্ছে। অভিযোগের জবাবে ঢাকা দক্ষিণের মেয়র জানান, বেদখল হয়ে যাওয়া ফুটপাত দখলমুক্ত করতে কাজ চলছে। চেষ্টা করে যাচ্ছি যে ফুটপাতগুলো যাতে মুক্ত করা যায়। খুব ডিফিকাল্ট, এখানে বিভিন্ন ধরনের মানুষ, স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে জড়িত থাকে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। একই সঙ্গে ফুটপাত পথচারী বান্ধব করতে পরিকল্পনা রয়েছে বলে জানালেন ঢাকা দক্ষিণের নগরপিতা। ইসরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত 28, আহত 3 শতাধিক। তালেবানের দায় স্বীকার। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। গণতন্ত্রকে এগিয়ে নিতে সব ধরনের অপরাধকেই বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শফিক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা নিয়ে আলোচনার ঝড় বইছে, কিন্তু শফিক রহমান সাহেবের মতন নেতা একটা সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই অভিযোগটাকে খাটো করে দেওয়া হচ্ছে, কিন্তু একটা ঘটনা তো ঘটেছে, একটা ষড়যন্ত্র তো হয়েছে, অপহরণের ঘটনা তো ঘটেছে। এইসব বড় বড় নেতা নেত্রীরা অপরাধের সঙ্গে জড়িত হতে পারেন না। তখনই বলা হচ্ছে যে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, অথবা ভিন্ন মত দমন করা হচ্ছে, অথবা গণতন্ত্র সংকোচন করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 28 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে 300-রও বেশি মানুষ। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। হামলার পর ঘটনাস্থলে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আত্মঘাতী হামলার পাশাপাশি কয়েকজন বন্দুকধারীও এলোপাতাড়ি গুলি ছোড়ে। এছাড়া আরও 2 জন আত্মঘাতী বোমারু হামলার চেষ্টা চালায় বলে গণমাধ্যমকে জানানো হয়। হামলার পরপরই তালেবান মুখপাত্র এই হামলার দায় স্বীকার করে। হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার পর টুইটার বার্তায় সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শেখ জামাল সভাপতি মঞ্জুর কাদের ও মোহামেডান পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া আগামীকাল বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দেওয়ান শফিউল আরিফিন টুটুল। মঞ্জুর কাদেরের গুলশান অফিসে এসব জানান বাঁচাও ফুটবল কমিটির সদস্য আব্দুল গাফফার চৌধুরী। আমাদের যে দুজন মঞ্জুর কাদের এবং লোকমান হোসেন কিনেছেন, জিত করে কিনেছেন, যে কারণটা হলো যে ওনারা ৭৫,০০০ ৫০,০০০ টাকা করে, ওনারা দুইজন কিন্তু দুইটা করে কিনেছেন। যে কেন এই ধরনের নমিনেশন পেপার বিক্রি হবে এত করে টাকা করে, তার মানে কেউ এখানে নমিনেশন পেপার কেনার রাখে না, যে এত টাকা দিয়ে নমিনেশন পেপার কিনবে, আবার নমিনেশন পেপার কেউ উইথড্র করলেও এটা ফেরত যোগ্যও না। সেই কারণে ওনারা কিনেছেন। আমাদের বাঁচাও ফুটবলের আমরা দেওয়ান শফিউল আরিফিন টুটুল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আগামীকালকে উইথড্রল করে ফেলবেন। আমাদের যে দুজন কিনেছেন সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের সাথে বিদেশে বৈঠকের কথা স্বীকার শফিক রেহমানের। ব্রিফিংয়ে ডিবি তল্লাশি চালিয়ে বাসা থেকে এফবিআই এজেন্টের নথি জব্দ। ভুয়া কাগজ দেখিয়ে রিজার্ভের চুরি হওয়া অর্থের $1,70,00,000 ছাড় করেছিল ফিলরেম। ফিলিপিন্সের সিনেট শুনানিতে তথ্য, আরও প্রায় $44,00,000 ফেরত। 7% প্রবৃদ্ধি সরকারের ধারাবাহিক পরিকল্পনার ফল, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, স্বাধীনতা বিরোধীরা এতদিন ক্ষমতায় থাকায় কোনো উন্নয়ন হয়নি। চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মেয়েসহ গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা। ঘটনার পর স্বামী পলাতক। এবং বায়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত সিম নিবন্ধিত হয়েছে 6,35,00,000। 30 এপ্রিলের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।